নমস্কার। চলছে মে মাস, আর মে মাসে আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের জন্মদিন। সেই কারণে আমরা টিম গপ্প.বেশি প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি করে রবি ঠাকুরের গল্প। আজও সেরকমই একটি গল্প আপনার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শুভদৃষ্টি। শুনে দেখুন কেমন লাগে। ধন্যবাদ। কান্তিচন্দ্রের বয়স অল্প, তবুও স্ত্রী বিয়োগের পর দ্বিতীয়বার বিয়ে করার চেষ্টা না করে পশু পাখি শিকারেই মনোনিবেশ করেছেন। দীর্ঘ কৃশ কঠিন লঘু শরীর, তীক্ষ্ণ দৃষ্টি, অব্যর্থ লক্ষ্য, সাজসজ্জায় পশ্চিম দেশির মতো। সঙ্গে সঙ্গে কুস্তিগির হীরা সিং, ছক্কনলাল ও গাইয়ে বাজিয়ে খাঁ সাহেব, মিয়া সাহেবের অনেকে ঘুরে থাকে। অকর্মণ্য অনুচর পরিচরেরও অভাব নেই। দু চারজন শিকারী বন্ধুবান্ধব নিয়ে অঘ্রাণের মাঝামাঝি কান্তিচন্দ্র নৈদিঘির বিলের ধারে শিকার করতে গেছেন। নদীতে দুটো বড় বোটে তাঁদের বাস। আরও গোটা ৩-৪ নৌকোয় চাকর বাকরের দল গ্রামের ঘাট ঘিরে বসে আছে। গ্রামবধূদের জল তোলা, স্নান করা প্রায় বন্ধ। সমস্ত দিন বন্দুকের আওয়াজে জলস্থল কম্পমান। সন্ধ্যাবেলায় ওস্তাদি গলায় তান কর্তব্যে পল্লীর নিদ্রাতন্দ্রা তিরোহিত। একদিন সকালে কান্তিচন্দ্র বোটে বসে বন্দুকের চোং সযত্নে নিজ হাতে পরিষ্কার করছিলেন। এমন সময় কাছেই হাঁসের ডাক শুনে চেয়ে দেখলেন একটি মেয়ে দুহাতে দুটো তরুণ হাঁস বুকে চেপে ধরে ঘাটে এনেছে। নদীটি ছোট, প্রায় স্রোতহীন, নানা জাতীয় শ্যাওলায় ভরা। মেয়েটি হাঁস দুটোকে জলে ছেড়ে দিয়ে একেবারে আয়ত্তের বাইরে না যায় এভাবে ত্রস্ত সতর্ক স্নেহে তাদের আগলে রাখবার চেষ্টা করছে। এটুকু বোঝা গেল, অন্যদিন সে তার হাঁস জলে ছেড়ে দিয়ে চলে যেত, কিন্তু সম্প্রতি শিকারীর ভয়ে নিশ্চিন্ত মনে রেখে যেতে পারছে না। মেয়েটির সৌন্দর্য অত্যন্ত নবীন, যেন বিশ্বকর্মা তাকে সদ্য নির্মাণ করে ছেড়ে দিয়েছেন। বয়স ঠিক করা শক্ত, শরীরটি বিকশিত, কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসার কোথাও যেন তাকে লেশমাত্র স্পর্শ করেনি। সে যে যৌবনে পা ফেলেছে সে খবর এখনো তার নিজের কাছেই এসে পৌঁছয়নি। কান্তিচন্দ্র খানিকক্ষণের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন। তার চমক লেগে গেল। এমন জায়গায় এমন মুখ দেখবেন কখনো আশা করেননি। অথচ রাজার অন্তঃপুরের চেয়ে এই জায়গাতেই এই মুখখানি মানিয়েছিল। সোনার ফুলদানির চেয়ে গাছেই ফুলকে সাজে। সেদিন শরতের শিশিরে এবং সকালের রোদে নদী তীরের বিকশিত কাশবনটি ঝলমল করছিল। তারই মধ্যে সেই সরল নবীন মুখখানি কান্তিচন্দ্রের মুগ্ধ চোখে আশ্বিনের আসন্ন আগমনী একটি আনন্দ ছবি এঁকে দিল। মন্দাকিনী তীরে তরুণ পার্বতী কখনো কখনো এমন হাঁসের বাচ্চা বুকে নিয়ে আসতেন। কালিদাস সে কথা লিখতে ভুলে গিয়েছেন। এমন সময় হঠাৎ মেয়েটা ভীতত্রস্ত হয়ে কাঁদো কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটোকে বুকে তুলে নিয়ে অব্যক্ত আর্তস্বরে ঘাট থেকে চলে গেল। কান্তিচন্দ্র কারণ সন্ধানে বাইরে এসে দেখলেন তার একটি রসিক পারিষদ কৌতুক করে মেয়েটিকে ভয় দেখাবার জন্যে হাঁসের দিকে ফাঁকা বন্দুক তাক করেছে। কান্তিচন্দ্র পেছন থেকে বন্দুক কেড়ে নিয়ে হঠাৎ তার গালে সশব্দে প্রকাণ্ড একটি থাপ্পড় মারলেন। হঠাৎ রসভঙ্গ হয়ে লোকটা সেখানে ধপ করে বসে পড়ল। কান্তি আবার কামরায় এসে বন্দুক সাফ করতে লাগলেন। সেদিন বেলা ৩টে নাগাদ গ্রামপথের ঘনোচ্ছায়ার মধ্যে দিয়ে শিকারীর দল শস্য ক্ষেতের দিকে চলেছিল।
তাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করে দিল। কিছু দূরে বাঁশঝাড়ের ওপর থেকে কি একটা পাখি আহত হয়ে ঘুরতে ঘুরতে ভিতরের দিকে পড়ে গেল। কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করে ভেতরে গিয়ে দেখলেন একটি সচ্ছল গৃহস্থ ঘর। উঠোনে সারি সারি ধানের গোলা। পরিচ্ছন্ন বিশাল গোয়াল ঘরের কুলগাছতলায় সকালবেলার সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলে উচ্ছ্বসিত হয়ে কাঁদছে এবং গামলার জলে আঁচল ভিজিয়ে পাখির ঠোঁটের মধ্যে জল নিংড়ে দিচ্ছে। পোষা বিড়ালটি তার কোলের উপর 2 পা তুলে উপরে ঘুঘুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করছে। মেয়েটি মাঝে মধ্যে তার নাকের ডগায় টোকা মেরে লুব্ধ জন্তুর অতিরিক্ত আগ্রহ দমন করে দিচ্ছে। পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহস্থ প্রাঙ্গণে সচ্ছল শান্তির মধ্যে এই করুণ ছবি এক মুহূর্তেই কান্তিচন্দ্রের হৃদয়ের মধ্যে আঁকা হয়ে গেল। বিরল পল্লব গাছটির ছায়া ও রোদ মেয়েটির কোলের উপর এসে পড়েছে। কাছেই আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী আলস্যে মাটিতে বসে শিং ও ল্যাজ নাড়িয়ে পিঠের মাছি তাড়াচ্ছে। মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিসফিস কথার মতন নতুন উত্তর বাতাসের খসখস শব্দ উঠছে। সেদিন সকালে নদী তীরে বনের মধ্যে যাকে বনস্ত্রীর মতো দেখতে হয়েছিল, আজ দুপুরে নিস্তব্ধ গোষ্ঠ প্রাঙ্গণচ্ছায়ায় তাকে স্নেহবিগলিত গৃহলক্ষ্মীটির মতো দেখতে হলো। কান্তিচন্দ্র বন্দুক হাতে হঠাৎ এই ব্যথিত মেয়েটির সামনে এসে অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়লেন। মনে হলো যেন বামাল শুদ্ধ চোর ধরা পড়েছে। পাখিটি যে আমার গুলিতে আহত হয়নি, কোনো প্রকারে এই কৈফিয়তটুকু দিতে ইচ্ছে হলো। কেমন করে কথাটা পারবেন ভাবছেন, এমন সময় কুটির থেকে কে ডাকল। মেয়েটি যেন চমকে উঠল। তখন সে তাড়াতাড়ি পাখিটি নিয়ে কুটির মুখে চলে গেল। কান্তিচন্দ্র ভাবলেন, নামটি উপযুক্ত বটে, সুধা। কান্তি তখন দলের লোকের হাতে বন্দুক রেখে সদর পথ দিয়ে সেই কুটিরের দরজায় এসে উপস্থিত হলেন। দেখলেন একটি প্রৌঢ় বয়স্ক মুণ্ডিত মুখ শান্ত মূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসে হরিভক্তি বিলাস পাঠ করছেন। ভক্তিমণ্ডিত তাঁর মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবের সাথে কান্তিচন্দ্র সেই মেয়েটির দয়ার্দ্র মুখে সাদৃশ্য অনুভব করলেন। কান্তি তাকে নমস্কার করে বললেন, তৃষ্ণা পেয়েছে ঠাকুর, 1 ঘটি জল পেতে পারি কি? ব্রাহ্মণ তাড়াতাড়ি তাকে অভ্যর্থনা করে বসালেন এবং ভেতর থেকে পিতলের রেকাবিতে কয়েকটি বাতাসা ও কাঁসার ঘটিতে জল নিয়ে নিজে হাতে অতিথির সামনে রাখলেন। কান্তির জল খাওয়া হলে ব্রাহ্মণ তাকে পরিচয় দিলেন। কান্তি পরিচয় দিয়ে বললেন, ঠাকুর, আপনার যদি কোনো উপকার করতে পারি তো কৃতার্থ হই। নবীন বাড়ুজ্জে বললেন, বাবা, আমার আর কি উপকার করবে? তবে সুধা বলে আমার একটি কন্যা আছে, তার বয়স হতে চলল। তাকে একটি সৎপাত্রে দান করতে পারলেই সংসারের ঋণ থেকে মুক্তি লাভ করি। কাছে কোথাও ভালো ছেলে দেখি না, দূরে সন্ধান করবার মতো সামর্থ্যও নেই। ঘরে গোপীনাথের বিগ্রহ আছে, তাকে ফেলে কোথাও যেতেও পারি না। কান্তি বললেন, আপনি নৌকায় আমার সাথে দেখা করলে পাত্র সম্বন্ধে আলোচনা করব। এদিকে কান্তির পাঠানো চরেরা বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা যাকেই জিজ্ঞাসা করল, সকলেই এক বাক্যে বলল, এমন লক্ষ্মীর স্বভাবা কন্যা আর হয় না। পরদিন নবীন বোটে হাজির হলে কান্তি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং জানালেন তিনিই ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক আছেন। ব্রাহ্মণ এই অভাবনীয় সৌজন্য ও সৌভাগ্যে রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কথাই বলতে পারলেন না। মনে করলেন কিছু একটা ভ্রম হয়েছে। বললেন, আমার কন্যাকে তুমি বিয়ে করবে? কান্তি বললেন,
আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি। নবীন আবার জিজ্ঞেস করলেন। সুধাকে? হ্যাঁ। নবীন স্থিরভাবে বললেন। তা দেখাশোনা? কান্তি যেন দেখেননি ভান করে বললেন, সেই একেবারে শুভ দৃষ্টির সময়। নবীন গদগদ কণ্ঠে বললেন, আমার সুধা বড় সুশীলা মেয়ে, রাধা বাড়া ঘর কন্যার কাজে অদ্বিতীয়। তুমি যেমন না দেখেই তাকে বিয়ে করতে প্রস্তুত হয়েছ, তেমনি আশীর্বাদ করি আমার সুধা যেন পতিব্রতা সতীলক্ষ্মী হয়ে চিরকাল তোমার মঙ্গল করুক। কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ যেন না ঘটে। কান্তি আর দেরি করতে চাইলেন না। মাঘ মাসেই বিয়ে স্থির হয়ে গেল। পাড়ায় মজুমদারদের পুরনো কোঠা বাড়িতে বিয়ের স্থান ঠিক হয়েছে। বর হাতি চড়ে মশাল জ্বালিয়ে বাজনা বাজিয়ে যথা সময়ে এসে উপস্থিত হলেন। শুভদৃষ্টির সময় বর কন্যার মুখের দিকে তাকালেন। নতশির টোপর পরা চন্দন চর্চিত সুধাকে ভালো করে যেন দেখতে পেলেন না। উদ্বেলিত হৃদয়ের আনন্দে চোখে যেন ধাঁধা লাগল। বাসর ঘরে পাড়ার সরকারি ঠান্দিদি যখন বরকে দিয়ে জোর করে মেয়ের ঘোমটা খুলিয়ে দিলেন, তখন কান্তি হঠাৎ চমকে উঠলেন। এ তো সেই মেয়ে নয়। হঠাৎ বুকের কাছে একটা কালো বজ্র উঠে তার মস্তিষ্ককে যেন আঘাত করল। মুহূর্তে বাসর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হয়ে গেল, এবং সেই অন্ধকার প্লাবনে নববধূর মুখখানিও যেন কালিমালিপ্ত করে দিল। কান্তিচন্দ্র তৃতীয়বার বিবাহ করবেন না বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন। সেই প্রতিজ্ঞা কি এমনি একটা অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুড়ি মেরে ভেঙে দিল? কত আত্মীয় বন্ধু বান্ধবের সামনে অনুরোধ অবহেলা করেছেন। উচ্চ কুটুম্ব, আকর্ষণ, অর্থের প্রলোভন, রূপখ্যাতির মোহ সমস্ত কাটিয়ে অবশেষে কোনো এক অজ্ঞাত পল্লীগ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা! লোকের কাছে মুখ দেখাবেন কি করে? শ্বশুরের উপরে প্রথমটা রাগ হলো। প্রতারক এক মেয়ে দেখিয়ে আর এক মেয়ের সঙ্গে আমার বিয়ে দিল। কিন্তু ভেবে দেখলেন, নবীন তো তাকে বিয়ের আগে কন্যা দেখাতে চাননি এমন নয়, তিনি নিজেই দেখতে অসম্মত হয়েছিলেন। ওষুধ যেন গিললেন, কিন্তু মুখের তারটা বিগড়ে গেল। নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তার সর্বাঙ্গ জ্বলতে লাগল। এমন সময় হঠাৎ তার পার্শ্ববর্তিনী বধূ অব্যক্ত ভীতস্বরে চমকে উঠল। হঠাৎ তার কোলের কাছ দিয়ে একটা খরগোশের বাচ্চা ছুটে গেল। পরক্ষণেই সেদিনকার সেই মেয়েটি খরগোশের বাচ্চাটাকে ধরে গালের কাছে রেখে একান্ত স্নেহে আদর করতে লাগল। ওই রে, পাগলি এসেছে বলে সকলে তাকে চলে যেতে ইঙ্গিত করল। সে ভ্রুক্ষেপ মাত্র করল না, বরং ঠিক বরকন্যার সামনে বসে শিশুর মতো কৌতূহলে কি হচ্ছে দেখতে লাগল। বাড়ির কোনো দাসী তার হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করলে বর ব্যস্ত হয়ে বললেন, আহা, থাক না, বসু। মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে উত্তর না দিয়ে দুলতে লাগল। ঘর শুদ্ধ রমণী হেসে উঠল। কান্তি আবার জিজ্ঞেস করলেন, তোমার হাঁস দুটো কত বড় হলো? অসংকোচে মেয়েটি নীরবে তার মুখের দিকে চেয়ে দেখতে লাগল। হতবুদ্ধি কান্তি সাহস করে আবার জিজ্ঞেস করলেন, তোমার সেই ঘুঘু আরাম পেয়েছে তো? কোনো ফল পেলেন না। মেয়েরা এমনভাবে হাসতে লাগলো যেন বর ভারী ঠকেছেন। অবশেষে প্রশ্ন করে খবর পেলেন মেয়েটি কালা ও বোবা, পাড়ার যত পশু পাখির প্রিয় সঙ্গিনী। সেদিন সে যে সুধা ডাক শুনে উঠে ঘরে গিয়েছিল সে তার অনুমান মাত্র, তার আর কোনো কারণ ছিল। কান্তি তখন মনে মনে চমকে উঠলেন। যা থেকে বঞ্চিত হয়ে পৃথিবীতে তার কোনো সুখ ছিল না, শুভ দৈবক্রমে তা থেকে পরিত্রাণ পেয়ে নিজেকে ধন্য মনে করলেন যদি এই মেয়েটির বাবার কাছে যেতাম এবং সেই ব্যক্তি
আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করে নিষ্কৃতি লাভের চেষ্টা করত। যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তার মনটিকে আলোড়িত করছিল, ততক্ষণ নিজের বধূটি সম্বন্ধে একেবারে অন্ধ হয়েছিলেন। কাছেই আর কোথাও কিছু সান্ত্বনার কারণ ছিল তা অনুসন্ধান করে দেখবার চেষ্টাও করেননি। যেই শুনলেন মেয়েটি বোবা ও কালা, অমনি সমস্ত জগতের ওপর থেকে একটা কালো পর্দা ছিঁড়ে পড়ে গেল। দূরের আশা দূর হয়ে কাছের জিনিসগুলো প্রত্যক্ষ হয়ে উঠল। সুগভীর পরিত্রাণের নিঃশ্বাস ফেলে কান্তি লজ্জাবনত বধূর মুখের দিকে কোনো এক সুযোগে চেয়ে দেখলেন। এতক্ষণে যথার্থ শুভদৃষ্টি হল। চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রের ওপর থেকে সমস্ত বাধা খসে পড়ল। মন থেকে এবং প্রদীপ থেকে সমস্ত আলো বিচ্ছুরিত হয়ে একটি মাত্র কোমল সুকুমার মুখের ওপর প্রতিফলিত হল। কান্তি দেখলেন একটি স্নিগ্ধ স্ত্রী একটি শান্ত লাবণ্যে মুখখানি ভরে আছে। বুঝলেন, নবীনের আশীর্বাদ সার্থক হবে। কথামানবী কুমার হট্টের বিশেষ নিবেদন গপ্পরর বেশিতে আজ শুনলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প শুভদৃষ্টি। কথক অনির্বাণ, কান্তি ও নবীনের চরিত্রে শ্রবণ। গল্পের সূত্রধার ও শাব্দিক সম্পাদনায় আমি সৌহার্দ্য। প্রচার চিত্র প্রস্তুতি, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় শ্রবণ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। সাথে থাকবেন কিন্তু।